হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আগামীকাল আপনাদের এইচএস এক্সাম রয়েছে, অর্থাৎ আজকে 6 তারিখ পড়ে গিয়েছে, সেই জন্য আমি আগামীকাল বলছি। 7 তারিখ এইচএস এক্সাম রয়েছে। সেই হিসেবে এইচএস ফিজিক্সের কিছু কোশ্চেন আপনাদের আমি প্রোভাইড করছি। অলরেডি আমি ইউনিট 1-এর আপনাদের যে 3টে টপিক আপনাদের মেন টপিক রয়েছে, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল এবং ক্যাপাসিটর, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। তবে এটাই নয় যে এগুলোই করলে সব কমন পেয়ে যাবেন। তবে এই কোশ্চেনগুলো যারা একদম রেডি করে যায়নি, তো এই কোশ্চেনগুলো কিন্তু তাদেরকে করতেই হবে। তো এবার আমি ইউনিট 2 সম্বন্ধে কিছু কথা বলবো এবং কিছু কোশ্চেন আপনাদের আমি দেখাবো। তারপর আমি ইউনিট 3, 4 এইভাবে করে আমি প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন আপনাদের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে আপনারা রেডি করে নেবেন। তো এখন ইউনিট 2 যেটা, ইউনিট 2-তে আপনাদের রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইউনিট 2-তে যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এবং এখানে হচ্ছে টোটাল হয়েছে 8 মার্কস আপনাদের রয়েছে। ঠিক আছে, তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কী কী ইম্পর্টেন্ট আছে একটু দেখে নিই। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যেটা রয়েছে ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি থেকে কিন্তু কোশ্চেন পড়বে, এবং এখানে এই যে আপনাদের ফর্মুলাটা রয়েছে, অর্থাৎ I সমান NEA VD, এই ফর্মুলার প্রমাণ করতে হবে, যেখান থেকে VD সমান আপনাদের I/NEA, এই ফর্মুলাটা আসবে। এই ভিডিটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি কাকে বলে এবং এর রাশিমালা। সেকেন্ড যেটা, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ঠিক আছে, জে সমান সিগমা ইন্টু ই, এটা আপনাদের ভেক্টর ফর্ম ওহমের সূত্রের, এটা কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, জে সমান সিগমা ইন্টু ই, এটা ওহমের সূত্রের ভেক্টর ফর্ম, সেটা প্রমাণ করতে হবে। ওহমের নর্মাল যে ফর্ম রয়েছে সে তো সবাই জানে, ভি ইজ ইকুয়াল টু IR, কিন্তু এই জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়। আচ্ছা, তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে আপনাদের কার্বন রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে, কার্বন রেজিস্টার, তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স নির্ণয় করতে দেয়। ঠিক আছে, অর্থাৎ আপনাদের এইরকম একটা রেজিস্ট্যান্সের ছবি দিয়ে দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে বা মুখেও বলে দিতে পারে, যেখানে 3টে কালার আপনাদের রয়েছে। এখানে যেমন কোশ্চেনে আপনাদের রেড 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 দিয়েছি, এবং টলারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রে রাখা হয়েছে। ঠিক আছে, তো গ্রে থাকলে কত পার্সেন্ট হবে, সিলভার থাকলে কত পার্সেন্ট হবে, সেই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবং এছাড়া আপনাদের এই যে কালারগুলো রয়েছে, ঠিক আছে, এই কালারগুলো যে রয়েছে রেড, ব্ল্যাক, এদের ক্ষেত্রে আপনাদের কত আপনাদের পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখার অনেক কৌশল রয়েছে, যে যেরকমভাবে মনে রাখতে পারে সে সেরকমভাবে মনে রাখে। ঠিক আছে, বিবি রয় দিয়ে অনেকে মনে রাখে অন্যভাবে। আচ্ছা, তারপরে কোশ্চেন 4-এর দাগ যেটা রয়েছে, 4-এর দাগ রয়েছে সেটা হচ্ছে শান্ট দিয়ে কোশ্চেন রয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট এই শান্টের ব্যাপারটা, অর্থাৎ আপনারা যখন এই গ্যালভানোমিটার, অ্যামমিটার, ঠিক আছে, এই জায়গাটা যখন পড়বেন, তখন কিন্তু সব জিনিসকে একটু কম্বাইন করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যে কিভাবে আমরা একটা গ্যালভানোমিটার তৈরি করছি, কিভাবে আমরা একটা অ্যামমিটার তৈরি করছি, গ্যালভানোমিটারে আমাদের কাজ কি, আলটিমেটলি অ্যামমিটারের কাজটা কি, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে বড় রোধ শ্রেণীতে না প্যারালালে লাগাতে হবে, ঠিক আছে, একটা শান্ট কীভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, সেইটা আমাদের জানতে হবে। তো এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের এখান থেকে শান্টটা করতে হবে। ঠিক আছে, তো শান্টটা আমাদের এখানে হয়ে গেল শান্টার ক্ষেত্রে। তো শান্ট আমাদের যখন পোটেনশিওমিটার থাকে, সেই পোটেনশিওমিটার তার প্যারালালে আমাদের একটা নিম্ন রোধ যখন যোগ করি, তো সেই তাকে আমরা শান্ট বলছি। তো সেই শান্টের মধ্য দিয়ে কিন্তু প্রায় সমস্ত যে কারেন্ট আছে সেটা আমাদের সেখান দিয়ে চলে যায়। তো এই ছবিটা আমাদের এরকম করে আঁকবো। ঠিক আছে, এখানে আমাদের স্মল যেটা এস এখানে থাকবে, এটা যদি আর হয়, বা আমি যদি গ্যালভানোমিটার সেটা করব, জি থাকবে গ্যালভানোমিটার। তাই গ্যালভানোমিটার থেকে অ্যাকচুয়ালি যখন এই পুরো ফর্মটা হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভোল্টমিটার হয়ে যাচ্ছে। তো এখান থেকে পুরো কারেন্ট আই যাবে,
তো আই এর মধ্যে দিয়ে কিছু যাবে সেটা হচ্ছে আইজি, এবং এর মধ্যে দিয়ে কিছু যাবে সেটা হচ্ছে আইএস। আবার এই দুটো যখন একবারে যোগ হয়ে যাচ্ছে এখানে আবার আই হয়ে এটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো আই সমান আইজি প্লাস আইএস, এটা একটা দিয়ে করব। এবং শান্টের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে জি আর এস, এই দুটো কিসে আছে, এই দুটো প্যারালালে আছে, এটা একটা আছে, এটা একটা প্যারালালে আছে। তো এখানে যদি তুল্য রোধ আমাকে বের করতে হয় তাহলে জি এস বাই জি প্লাস এস, এটা হচ্ছে আমাদের কম্পেয়ার যে রেজিস্ট্যান্স সেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবং কারেন্ট আমাদের কত যাচ্ছে এখান দিয়ে, আই টোটাল কারেন্ট যাচ্ছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ ফ্রম কিরচফস ল। ঠিক আছে, কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজের যে নীতি সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, R1/R2 সমান R3/R4 যে ফর্মুলা আমাদের থাকে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তো এই যেখানে যদি R1 হয় তাহলে R1/R2 সমান R3/R4, এই যদি আমাদের কন্ডিশানটা মানে তখন সেটা হুইস্টন ব্রিজ হবে এবং এর মধ্য দিয়ে কোনো ধরনের কিন্তু কারেন্ট আমাদের যাবে না। তাই এখানে যদি গ্যালভানোমিটার লাগাই কোনো ডিফ্লেকশান এখান থেকে পাবো না। সেক্ষেত্রে আমরা এই যে কানেকশানটা রয়েছে এটাকে আমরা অমিট করতে পারি এবং এখানে সিম্পলিফাইয়ের জন্য এই দুটোকে আমাদের সিরিজে থাকবে এবং এই দুটো আমাদের সিরিজে থাকবে এবং বোথ কম্বিনেশানগুলো প্যারালালে থাকবে আলটিমেটলি। ঠিক আছে, যদি এটা আমাদের পয়েন্ট হয় দুটো। তো হুইস্টন ব্রিজে এভাবে দেখতে হবে। আচ্ছা, তারপরে কিরশফের ল রয়েছে, অর্থাৎ কারশফের সূত্র আমাদের এখান থেকে জানতে হচ্ছে। তারপরে এই যে ভোল্টমিটার এবং অ্যামমিটার বললাম, অর্থাৎ একটা গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি কী কাজ করে। গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি আমরা কোনো আমাদের তারের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট যাচ্ছে কি না অ্যাকচুয়ালি তাকে ডিটেক্ট করার জন্য আমরা এই গ্যালভানোমিটারটা ইউজ করি। এবং সেই গ্যালভানোমিটার থেকেই আমরা বিশেষ কিছু পদ্ধতিতে ভোল্টমিটার এবং অ্যামমিটার তৈরি করি। অ্যামমিটারের কাজ আমাদের কারেন্ট পরিমাপ করা, আর ভোল্টমিটারের কাজ হচ্ছে আমাদের বিভবকে পরিমাপ করা। তাহলে যখন যেইটাকে পরিমাপ করব সেইটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। তো অ্যামমিটারের সময় এমন করব যেন কারেন্টটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, যাতে সেটা মেজার করতে মেজার করলে ভুল আসে। আর ভোল্টমিটারের সময় কোনোভাবে যেন না ভোল্টেজের কোনো চেঞ্জ হয়ে যায়, তাহলে ভোল্টমিটার যেটা মাপবে সেটা কিন্তু ভুল মাপবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হয়। ঠিক আছে, যে ভোল্টমিটার যখন করি আমরা প্যারালালে একটা ছোটো আমরা রোধ লাগাই, অ্যামমিটার যখন করি তখন সিরিজে একটা বড় মাপের রোধ লাগাই। ঠিক আছে, সেইভাবে একটা গ্যালভানোমিটার অ্যামমিটারে পরিণত হয়, একটা গ্যালভানোমিটার ভোল্টমিটারে পরিণত হয়। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেখো, মিটার বিজ, যেটা সেই মিটার বিজ রেখেছি, অর্থাৎ মিটার বিজ যার তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ঠিক আছে, আমাদের এটা হলো 1 মিটার। ঠিক আছে, তো এইভাবে থাকে পুরো যে সিস্টেমটা রয়েছে সেটা এখানে এঁকে তো বোঝানো সম্ভব নয়। তার আমাদের দুপাশে দুটো রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, এটাও কিন্তু পুরো হুইস্টন ব্রিজের নীতি অনুসারে কিন্তু এর অঙ্কগুলো থাকবে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে অজানা রোধ নির্ণয় করতে বলে। অর্থাৎ মিটার ব্রিজের যদি এই এক্স প্রান্তে এখানে একটা অজানা রোধ রাখা হলো, তো সেক্ষেত্রে অজানা রোধের মান কত হবে সেইটা আমাকে জানতে হয়। তো এক্ষেত্রে মিটার ব্রিজের ক্ষেত্রে আমরা কি করি, একটা জকি থাকে। ঠিক আছে, এখানে আননোন রোধ থাকলো, এখানে একটা রোধ থাকলো এটা। তো এখান থেকে জকি দিয়ে এখানে গ্যালভানোমিটারটা লাগানো থাকলো, জকি দিয়ে আমরা চেক করি। ঠিক আছে, এই মিটার ব্রিজের ওপরে যে কোথায় আমাদের ডিফ্লেকশানটা 0 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো যদি এইখানে আমাদের ডিফ্লেকশানটা 0 দাঁড়ায়, তো এই দিকটা একটা আমাদের রেজিস্ট্যান্স দাঁড়ালো। ঠিক আছে, এর এই ডান সাইডটা একটা রেজিস্ট্যান্স দাঁড়ালো এবং এটা একটা রেজিস্ট্যান্স দাঁড়ালো, এটা একটা রেজিস্ট্যান্স দাঁড়ালো। সেক্ষেত্রে এখানে হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করি, R1/R2 সমান R3/R4। হ্যাঁ, এক্ষেত্রে তারের একক দৈর্ঘ্যের যদি রোধ দেওয়া থাকে সেক্ষেত্রে আমি এই R1/R2 মানে এটা যদি R1 বলি আর এটা যদি আমি R2 বলি, এই ভ্যালুগুলো আমি এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, যদি 1 মিটার টোটাল রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের রোধের মানটা দেওয়া থাকবে, আমরা বের করতে হবে সেভাবে। ঠিক আছে, একক দৈর্ঘ্যের যদি রোধ দেওয়া থাকে তাহলে আমি সেখান থেকে ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। এখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে একটা আধানের মান দেওয়া রয়েছে।
কিউ সমান 2t² প্লাস 4t মাইনাস 3, এখানে বলছে টি সমান 2 সেকেন্ডে কারেন্টের মান কত। ঠিক আছে, এখানে ফর্মুলা আমরা কি জানি, কিউ সমান ইন্টিগ্রেশন অফ আই ডিটি, অর্থাৎ আই সমান ডিকিউ বাই ডিটি, এখান থেকে ইন্টিগ্রেশন করে ডিকিউ সমান আই ডিটি, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে কিউ সমান ইন্টিগ্রেশন অফ আই ডিটি। ঠিক আছে, তো এখান থেকে ইন্টিগ্রেশন পুরো হবে, আর এটা একটা ফর্মুলা রয়েছে। আর যদি নর্মাল কিউর মান দেওয়া থাকে, আই যদি বের করতে হয়, তাহলে আই সমান আমরা একটু বললাম কি, আই সমান ডিকিউ বাই ডিটি করবো, ডেরিভেটিভ করবো অ্যাট টি সমান 2 সেকেন্ড বস করে দেবো, ডেরিভেটিভের পরে যেই ফর্মুলাটা আসবে সেটাই হচ্ছে আয়ের মান। আর নেক্সট কোশ্চেনটা এই কিউ সমান ইন্টিগ্রেশন অফ আইডিটি দিয়ে, সেটা হচ্ছে মানে কোশ্চেনটা দেওয়া নেই, তো এইভাবে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আয়ের ভ্যালু হয়তো দেওয়া থাকলো এইভাবে, ঠিক আছে, আয়ের ভ্যালু হয়তো এভাবে আপনাদের সমীকরণ আকারে দেওয়া হলো, এবং টি এর মানটা হয়তো দেওয়া থাকলো যে 1 সেকেন্ড থেকে 1 সেকেন্ড টু 3 সেকেন্ড এর মধ্যে কত পরিমাণ চার্জ গেল, সেক্ষেত্রে ভ্যালু বের করতে হবে এই ইন্টিগ্রেশন করে। আচ্ছা, এবার কোষের যে কম্বিনেশন অর্থাৎ সেল কম্বিনেশন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা পাওয়ার শর্ত কী। এটা বহুবার কোশ্চেন আপনারা করেছেন যে যদি আপনাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ছোটো আর হয়, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয়, সেক্ষেত্রে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়ার শর্ত হচ্ছে এম আর সমান এন আর। ঠিক আছে, এর আরও একটা ফর্মুলা হয় এম এন ই বাই এম আর প্লাস এন আর, এই ফর্মুলাটাও রয়েছে। তো সেই ফর্মুলার থেকে কিন্তু এটা আলটিমেটলি বেরোবে। ঠিক আছে, আই সমান দেখবেন এম এন ই বাই এম আর প্লাস এন আর, এটা ফার্স্ট আসবে। এরপর এই যে নিচের যেটা রয়েছে এটাকে কেরামতি করে এইরকম বের করা হয়। ঠিক আছে, এম আর সমান এন আর। আচ্ছা, সচলতা, আমরা ফার্স্টে ড্রিফট ভেলোসিটি পড়লাম, এরপর আসবে সচলতা। ঠিক আছে, সেই সচলতাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এবং এই ড্রিফট ভেলোসিটিকে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমি সচলতা পেয়ে যাব। ঠিক আছে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে মিটার বিজের যে ফর্মুলা, সেই মিটার বিজের ফর্মুলাটা একটু করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউনিট 2 হয়ে গেল। এরপর আমি ইউনিট 3 যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।